প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে লেকচার 27 করব। একটা নতুন অধ্যায় শুরু করব, তোমাদের বলে দিয়েছিলাম বিগত ক্লাসে। আজকে আমরা শুরু করব অধ্যায় 5, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। গত ক্লাসে বলে দিয়েছিলাম যে অধ্যায় 5 আমরা শুরু করব। তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে দু একটা থিওরিটিক্যাল বিষয়, প্রথম দিকের কিছু বিষয় তোমরা একটু ধারণা নিয়ে রাখবে, রিডিং করে রাখবে, যখন আমি বুঝাবো যেন তোমাদের বুঝতে সহজ হয়। আশা করি তোমরা সেভাবে প্রস্তুত হয়েই এখন ক্লাস শুরু করেছো এবং সবার সামনে নিশ্চয় বই আছে। বইতে তোমরা অধ্যায় 5 সবাই খোলো। আজকে শুধুমাত্র আমরা প্রাথমিক কিছু বিষয় আলোচনা করব এই অধ্যায়ের। যেহেতু এই অধ্যায়টা আমাদের একদম কম্পালসারি একটা চ্যাপ্টার, যে পরীক্ষায় যে প্রশ্ন থাকে, ক বিভাগের 2টা প্রশ্ন যে থাকে, আমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হয়, সেটা এই চ্যাপ্টার থেকেই থাকে। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই চ্যাপ্টার থেকেই ক বিভাগে 2টা প্রশ্ন থাকবে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রে, এবং 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চিন্তাও করা যাবে না। আর আরেকটা বিষয় বলে নেই, আমরা যেহেতু অধ্যায় 4 কমপ্লিট করে ফেলেছি, তাহলে অধ্যায় 4 যদি ভালোভাবে আমরা প্রিপারেশন নিতে পারি বা প্র্যাকটিসে রাখতে পারি, তাহলে আমাদের অধ্যায় 5টা কিন্তু অনেকখানি এগিয়ে যাবে। কারণ 4 করার পর অধ্যায় 5 করাটা একটু সহজ হয়ে যায়। তাহলে চলো আমরা শুরু করি আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে। আজকের লেকচারে আমরা কি কি বিষয় আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণী সম্পর্কে আমরা ধারণা নিব, কোম্পানির আর্থিক বিবরণী কেমন হয়। তারপর আমরা আলোচনা করব কোম্পানির আর্থিক বিবরণী সমূহ, অর্থাৎ একটা কোম্পানিতে কি ধরনের বা কয় ধরনের আর্থিক বিবরণী ব্যবহার করা হয়। আমরা অন্যভাবে বলতে পারি যে আর্থিক বিবরণী শ্রেণী বিভাগগুলো আমরা শিখবো বা জানবো। আর লাস্টে আমরা যে বিষয়টা আলোচনা করব, বিশদায় বিবরণী এর ধারণা এবং প্রকারভেদ। এই যে আমরা আর্থিক বিবরণীগুলো আলোচনা করব, শ্রেণী বিভাগগুলো আলোচনা করব, সেখানে একটা প্রথম যেই আর্থিক বিবরণীটার নাম আমরা শিখবো সেটা হচ্ছে বিশদায় বিবরণী, এবং সেটার সম্পর্কে আজকে আমরা ধারণা নিব এবং তার প্রকারভেদগুলো একটু দেখব। ঠিক আছে? তো প্রাথমিক এই কয়েকটা বিষয়ে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। আজকে কোনো অঙ্কের বিষয়ে আমরা যাব না। নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্কের জন্য প্রয়োজনীয় নিয়ম বা নমুনা ছক শেখা শুরু করব। এই 3টা বিষয় আলোচনা করার পূর্বে তোমাদের জন্য আমি কিছু SW লিখে রেখেছি, তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নাও। এগুলো শুধু রিডিং পড়ার জন্য আমি দিচ্ছি। আর যদি ভালোভাবে তোমরা রিভাইজ করে রাখো, রিডিং পড়ে রাখো বুঝে বুঝে, তাহলে অঙ্কের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে এবং MCQ-তেও খুবই হেল্পফুল হবে। তোমরা SW লিখো টপিক তোমাদের বইয়ের 5.02, এই অধ্যায়ের 5.02 টপিক কোম্পানির আর্থিক বিবরণীর বৈশিষ্ট্য পড়ে রাখবে। এরপর 03 কোম্পানির আর্থিক বিবরণীর উদ্দেশ্য, 04 প্রয়োজনীয়তা, অর্থাৎ কোম্পানির আর্থিক বিবরণীর বৈশিষ্ট্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, এই 3টা পড়বে। এবং 5.07 বিশদায় বিবরণীর উদ্দেশ্য। আমরা বিশদায় বিবরণীর ধারণা নিব এবং প্রকারভেদ শিখবো। তোমরা উদ্দেশ্যটা নিজেরা পড়ে রাখবে। এগুলো রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে, এটা নিয়ে আর ক্লাসে আলোচনা করার কিছু নেই। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচ্য যে টপিক, প্রথম টপিকটা, সেটা নিয়ে আলোচনা করি। SW গুলো তোমরা খাতায় উঠিয়ে রাখো, আমি মুছে দিলাম। আমরা এখন দেখব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এর ধারণা, এটা শিখবো এখন আমরা বা পড়বো বই থেকে। তোমরা বইয়ে তোমাদের টপিক নাম্বার 5.01 সবাই খোলো। আমি বই থেকেই তোমাদের জন্য পড়ছি, কারণ এখানে বানিয়ে বলার কিছু নেই, নিজের মতো করে বলার কিছু নেই। বইতে যথেষ্ট সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করা আছে। তারপরে আমি আগে বই থেকে পড়ে তোমাদের জন্য প্রয়োজনে বুঝিয়ে দিব। একটু খেয়াল করো সবাই। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী হিসাব চক্র বা হিসাব প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায় হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের মোট লাভ, নিট লাভ এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, আর এই মুনাফার পরিমাণ জানতে হলে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে তোমাদের বইয়ের প্রথম প্যারায় এইটুকু লেখা আছে, বিস্তারিত আরো লেখা আছে। আমি প্রথম প্যারাটা যেটা বলা আছে সেটা একটু বুঝাই, যে আমরা
কোম্পানির আর্থিক বিবরণী করছি, আর্থিক বিবরণী আমাদের হিসাব চক্রের একটা গুরুত্বপূর্ণ ধাপ। আর আর্থিক বিবরণী যদি একটা প্রতিষ্ঠান ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের দুইটা লাভ হয়। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায় এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। আর ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য যেহেতু মুনাফা অর্জন করা, তাহলে এই মুনাফা অর্জন এর পরিমাণ বা মুনাফার পরিমাণ কেমন সেটা যদি আমাদের আমরা যদি জানতে চাই তাহলে অবশ্যই একটা প্রতিষ্ঠানকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। এরপর লেখা আছে, একটি কোম্পানির সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণী সমূহ প্রস্তুত করা হয় উহাদেরকে কোম্পানির আর্থিক বিবরণী বলে। তাহলে এখানে বলা আছে যে একটা কোম্পানি, আমরা যেহেতু একটা কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করছি, তাহলে একটি কোম্পানি তার সারা বছর কি ধরনের ব্যবসায়িক কার্যকলাপ করে এবং সেই কার্যকলাপের সামগ্রিক আর্থিক ফলাফল কেমন বা আর্থিক অবস্থা কেমন সেটা প্রকাশের জন্য তারা বছর শেষে অর্থাৎ কোম্পানি বছর শেষে যে বিবরণী সমূহ প্রস্তুত করে সেটাই হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী। আধুনিক ব্যবসায় জগতে দুটি বিবরণীকে প্রধানত আর্থিক বিবরণী হিসেবে চিহ্নিত করা হয়। এ দুটি বিবরণী হলো, 1 বিশদায় বিবরণী এবং 2 আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ আধুনিক ব্যবসায় জগতে দুই ধরনের বিবরণীকে আমরা আর্থিক বিবরণী বলতে পারি, 1 বিশদায় বিবরণী এবং দ্বিতীয়টি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বিশদায় বিবরণীতে কি করা হয়, একটা কোম্পানির বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় করা হয় বিশদায় বিবরণীর মাধ্যমে। অর্থাৎ সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপ কেমন ছিল, সেই কার্যকলাপের সামগ্রিক আর্থিক ফলাফল কেমন, অর্থাৎ মোট কত টাকা লাভ হয়েছে প্রতিষ্ঠানে বা নিট কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে কিনা, সেই আর্থিক ফলাফলটা বিশদায় বিবরণীর প্রস্তুতের মাধ্যমে জানা যায়। আর একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির আর্থিক অবস্থা কেমন, অর্থাৎ সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণটা কেমন, ঠিকঠাক আছে কিনা এবং যথাযথভাবে সেটার ব্যবহার হয়েছে কিনা ইত্যাদি সংক্রান্ত বিষয়, অর্থাৎ সম্পূর্ণ আর্থিক অবস্থা একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা জানা যায় আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। মূলত এই দুইটা বিবরণী হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা কোম্পানির জন্য প্রধান দুইটা আর্থিক বিবরণী। এছাড়াও আধুনিক কালে এই মৌলিক আর্থিক বিবরণী ছাড়াও রক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং হিসাব পলিসি সমূহ ও ব্যাখ্যাদানকারী টিকা সমূহ ইত্যাদিও আর্থিক বিবরণী হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এগুলো আর্থিক বিবরণীর অংশ হিসেবে ধরা হয়। তাহলে কোম্পানির আর্থিক বিবরণী বলতে ওই সমস্ত বিবরণীকে বোঝায় যার সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সময়ের শেষে একটি কোম্পানির লাভ ক্ষতি নির্ধারণ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময়ের শেষ তারিখে আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায় এবং আর্থিক বছরের কোন কোন উৎস হতে নগদ অর্থের আগমন ঘটে এবং কোন কোন খাতে নগদ অর্থের ব্যবহার হয় তা জানা যায়। তাহলে এখানে আমি যেভাবে তোমাদের জন্য পড়লাম এবং বুঝালাম সেটা যদি তোমরা ভালো করে খেয়াল করে শুনে থাকো অবশ্যই তোমরা বুঝবে, কারণ কঠিন করে এখানে কিছুই বলা নেই। আর তারপরেও যদি বুঝতে কষ্ট হয়, বইতে তোমাদের জন্য সুন্দর করে লেখা আছে, যেটা আমি তোমাদের জন্য পড়লাম সেটা বাসায় আরেকবার পড়বে, দেখবে খুবই সহজ। এখানে এমন কোনো বিষয় নেই যেটা তোমাদের বুঝতে কষ্ট হবে, সম্পূর্ণই বুঝবে। আর এরপরে আমি তোমাদের যে আর্থিক বিবরণীর বৈশিষ্ট্য দিয়েছি HW, সেটা তোমরা নিজেরা পড়ে নিবে, উদ্দেশ্য প্রয়োজনীয়তা এগুলো নিজেরা পড়বে। আমাদের দ্বিতীয় টপিক কোম্পানির আর্থিক বিবরণী সমূহ। ঠিক আছে, আমাদের প্রথম টপিক শেষ। আর্থিক বিবরণী সম্পর্কে আমরা ধারণা নিয়েছি যে আর্থিক বিবরণী কি, কেন এটা প্রস্তুত করা হয়, আর একটা প্রতিষ্ঠানের মৌলিক কয় ধরনের আর্থিক বিবরণী ইউজ করা হয়, অর্থাৎ বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা মূলত আর্থিক বিবরণী হিসেবে ধরা হয়। এবং এছাড়াও বর্তমান যুগে বা আধুনিক ব্যবসা জগতে আরো কিছু আর্থিক বিবরণী ব্যবহার করা হয়, যেখানে আছে রক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, বিভিন্ন নীতিমালা সমূহ, তারপর ব্যাখ্যাদানকারী টিকা সমূহ ইত্যাদিকেও বর্তমান যুগে কোম্পানির আর্থিক বিবরণীর শ্রেণী হিসেবে বা অংশ হিসেবে ধরা হয় বা অন্তর্ভুক্ত করা হয়। এখন আমরা দেখি কোম্পানির আর্থিক বিবরণীর শ্রেণী বিভাগগুলো কি কি বা কয় ধরনের আর্থিক বিবরণী একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা কোম্পানিতে ব্যবহার করা হয়। তোমাদের জন্য তোমাদের টপিক নাম্বার 5.05 সুন্দর করে বলে দেওয়া আছে, দেখো।
কোনো কোম্পানির সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণী সমূহ প্রস্তুত করা হয় সেগুলোকে কোম্পানির আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে ব্যবহারকারীদেরকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি হলো আর্থিক বিবরণী। কোম্পানির আর্থিক বিবরণীকে 5টি অংশে বিভক্ত করা হয় বা 5টি অংশে প্রস্তুত করা হয়, অথবা আমরা বলতে পারি কোম্পানি সমূহ 5 ধরনের আর্থিক বিবরণী ব্যবহার করে থাকে, যেখানে আমরা নিয়ে আসতে পারি। তোমরা একটু খেয়াল করো, 5 ধরনের আর্থিক বিবরণী। প্রথমে হচ্ছে বিশদ আয় বিবরণী, দ্বিতীয় হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, তিন নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এরপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, তারপর লাস্টে হচ্ছে আর্থিক বিবরণীর টিকা সমূহ। তাহলে এই 5টা হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী সমূহ, ঠিক আছে? এগুলো হচ্ছে আর্থিক বিবরণী সমূহ। এরপরে আছে এই যেগুলো। তাহলে এখানে 5 ধরনের আর্থিক বিবরণীর বিষয়ে বলা আছে এবং প্রত্যেকটা আর্থিক বিবরণী নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হয়েছে বইতে। আমি তোমাদের জন্য একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি যে কোন বিবরণীতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং কোন বিবরণী নির্ণয়ের মাধ্যমে বা প্রস্তুতের মাধ্যমে আমরা আসলে কি নির্ণয় করি সেখান থেকে বা কি পাই। প্রথমে এখানে বলা আছে যে আর্থিক বিবরণীর যে ধাপগুলো এখানে দেয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 5 ধরনের ধাপের কথা এখানে বলা আছে। সেই ধাপগুলো আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে বিশদ আয় বিবরণী। বইতে তোমাদের জন্য যেভাবে বলে দেয়া আছে আমি একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। বিশদ আয় বিবরণী, প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। একটা নির্দিষ্ট সময় শেষে, সাধারণত 1 বছর শেষে, উক্ত সময়ে কত লাভ বা ক্ষতি হলো তা ব্যবসায়ের মালিকগণ বা শেয়ার হোল্ডারগণ জানতে চান। যে বিবরণীর মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের লাভ বা ক্ষতি নিরূপণ করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলা হয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয় নিয়ে এই বিবরণী প্রস্তুত করা হয়। মোট আয় হতে মোট ব্যয় বাদ দিলে যা থাকে তা নিট লাভ। পক্ষান্তরে মোট আয় অপেক্ষা যদি মোট ব্যয় বেশি হয় তাহলে তাকে বলা হবে নিট ক্ষতি। তাহলে
এখানে বিশদ আয় বিবরণী নির্ণয় প্রস্তুতের মাধ্যমে মূলত নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে। আর বিশদ আয় বিবরণীতে কোন বিষয়গুলো আসে এখানে বলা হয়েছে যে মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা, এবং সেখানে কি পরিমাণ মুনাফা অর্জিত হলো একটা নির্দিষ্ট সময় শেষে একটা প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির নিট লাভ বা নিট মুনাফা অথবা নিট ক্ষতি কেমন বা কতটুকু আসলো সেটা নির্ণয় করার জন্যই মূলত বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। আর বিশদ আয় বিবরণীতে কোন দফাগুলো আসে বা কোন আইটেমগুলো আসে, মুনাফা জাতীয় আয় ব্যয় এই সংক্রান্ত বিষয়গুলো আসে। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে, তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা বলতে পারি নিট লাভ বা নিট মুনাফা। আর অন্য ক্ষেত্রে যদি মোট আয় কম হয়, মোট ব্যয় বেশি হয়, তখন ব্যয় থেকে আয়টা বাদ দিতে হয়, অথবা আয় ব্যয়ের পার্থক্যটাকে সেক্ষেত্রে নিট ক্ষতি বলতে পারি যদি আমাদের মোট ব্যয়ের পরিমাণটা বেশি হয়। ব্যয়ের তুলনায় আয় কম হলে সেটা হয় ক্ষতি, নিট ক্ষতি। আর আয় বেশি হলে সেখান থেকে আমরা ব্যয়টা বাদ দেওয়ার পর পাই নিট লাভ। মূলত লাভ ক্ষতি নির্ণয় করাটাই হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, এবং সেটার জন্যই আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। এরপরে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এখানে দেখো লেখা আছে মালিকানা সত্ত্ব বিবরণী। তোমাদের জন্য বইতে বলা আছে কোম্পানির সম্পদের উপর শেয়ার হোল্ডারদের দাবিকে মালিকানা সত্ত্ব বলা হয়। তাহলে কোম্পানির যে সম্পদ থাকে, একটা কোম্পানির তো অনেকজন শেয়ার হোল্ডার থাকে, সেই শেয়ার হোল্ডারদের কোম্পানির সম্পদের উপর যে দাবি থাকে সেটাই হচ্ছে তাদের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে শেয়ার মূলধন, অবন্টিত মুনাফা এবং বিভিন্ন সঞ্চিতি ও তহবিলের উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হয়। কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য যে বিবরণী তৈরি করা হয় সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে এখানে বলা আছে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের কোম্পানির সম্পদের উপর যে দাবি থাকে সেটাই হচ্ছে তাদের মালিকানা সত্ত্ব, এবং তাদের মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য অর্থাৎ শেয়ার মূলধন, অবন্টিত মুনাফা এবং বিভিন্ন সঞ্চিতি ও তহবিলের উদ্বৃত্ত দিয়ে একটা বিবরণী তৈরি করা হয় শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য, এবং সেই বিবরণীটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এরপর আছে 3 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। দেখো লেখা আছে আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণী প্রস্তুতের পর সমস্ত নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব বন্ধ হয়ে যায়, কেবল সম্পদবাচক, দায়বাচক ও মালিকানা সত্ত্ব হিসাব রয়ে যায়। হিসাবকালের শেষে একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশের জন্য সকল সম্পদ, মূলধন ও দায়সমূহ নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। এই বিবরণীর প্রথম ভাগে সম্পদ সমূহ লেখা হয় এবং দ্বিতীয় বা নিম্ন ভাগে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় লেখা হয়। মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের সমষ্টি সমান হয়। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কোন বিষয়গুলো আসে? বিশদ আয় বিবরণী প্রস্তুতের পর আমরা তো নামিক হিসাবগুলো নিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করি, মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো নিয়ে। তো বিশদ আয় বিবরণী প্রস্তুতের পর সেই নামিক হিসাবগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র প্রতিষ্ঠানে রয়ে যায় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই জাতীয় বিষয়গুলো। এবং হিসাবকাল শেষে একটা নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণের জন্য এই সম্পদ, দায় এবং মূলধন বা মালিকানা সত্ত্ব নিয়ে একটা বিবরণী প্রস্তুত করা হয়, যেখানে বিবরণীর শুরুর অংশে বা প্রথম অংশে সম্পদগুলো দেখানো হয়, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা হয়, এবং পরবর্তী অংশে বা বিবরণীর নিম্নাংশে সেখানে নিম্নভাগে দেখানো হয় দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বা শেয়ার মালিকদের সত্ত্ব। মোট সম্পদ এবং মোট দায় নিয়ে মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের সমষ্টি কিন্তু সমান হতে হয়। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় এবং মূলধন অথবা মালিকানা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নিয়েই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। এই 3টা বিষয়ই আসে, এবং সেখানে কি কি হইতে হয়? মোট সম্পদের পরিমাণ যত আসবে, শেয়ার হোল্ডারদের দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও ঠিক ততই হতে হবে। এরপর আছে নগদ প্রবাহ বিবরণী। 4 নম্বরে দেখো লিখে দিয়েছি নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর একটি বিষয় বা অঙ্গ। একটি হিসাবকালে কোন কোন উৎস হতে নগদ অর্থের আগমন ঘটে এবং কোন কোন খাতে নগদ অর্থের ব্যবহার হয় তা এই
বিবরণীতে দেখানো হয়। অতীতের নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ বা ভবিষ্যতের পরিকল্পিত নগদ প্রবাহ সম্পর্কে জানার জন্য এরূপ বিবরণী প্রস্তুত করা হয়। অলরেডি আমরা আমাদের এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 3 নম্বর অধ্যায় এই নগদ প্রবাহ বিবরণী করে ফেলেছি। আর নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে আমরা সেখানেও ভালোভাবে ধারণা নিয়েছি যে নগদ প্রবাহ বিবরণীতে কি আসে, কেন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে একটা নির্দিষ্ট সময়ে কোন একটা কোম্পানির কোন কোন উৎস হতে নগদ অর্থের আগমন ঘটে বা কোন কোন খাতে নগদ অর্থ ব্যবহার করা হয় বা নগদ প্রবাহ ঘটে ইত্যাদি বিষয়গুলো জানার জন্যই মূলত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। ঠিক আছে, অতীতের নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা বা ভবিষ্যতের পরিকল্পিত কোনো নগদ প্রবাহ সম্পর্কে জানার জন্য মূলত এই বিবরণী তৈরি করা হয় বা বিশ্লেষণ করা হয়। এরপর লাস্টে বলা আছে আর্থিক বিবরণীর টিকাসমূহ। মূল আর্থিক বিবরণীতে সন্নিবেশিত তথ্যসমূহকে আরো সহজতর, বোধগম্য ও ব্যাখ্যা করার জন্য অথবা উপেক্ষিত বিষয়গুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশের লক্ষ্যে বিবরণীগুলোর শেষ প্রান্তে বর্ণনামূলক বিবরণের আকারে সংযোজিত পাদটিকাকে আর্থিক বিবরণীর টিকা বলা হয়। আর্থিক বিবরণীতে যেসব টাকার অঙ্ক পরিবেশন করা হয় তার পিছনে যে গুণবাচক প্রকৃতি বা বৈশিষ্ট্য নিহিত থাকে তা আর্থিক বিবরণীর কাঠামোর মধ্যে বলা যায় না, ওইগুলো টিকা বা হিসাব নোটের আকারে প্রকাশ করা হয়। তাহলে আর্থিক বিবরণী আমরা যখন করতে যাই, বিশদায় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী, সেখানে হয়তো আমাদের এমন কোনো আইটেম থাকে যেগুলো নিয়ে নিজেদের মধ্যেও কিছুটা কনফিউশন থাকে, হয়তোবা এমন নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়া নেই বা কোনো একটা নির্দিষ্ট তারিখ নেই। ধরা যাক যে আসবাবপত্রের একটা অ্যামাউন্ট দেয়া আছে অথবা কোনো স্থায়ী সম্পত্তির একটা অ্যামাউন্ট প্রশ্নে দেয়া আছে এবং সেটা কত তারিখে ক্রয় করা হয়েছে সে সম্পর্কেও কিছু বলা নেই, অথবা বলা আছে যে এর উপর এত % অপচয় ধার্য করো, সেখানে এটা ওই স্থায়ী সম্পত্তিটা কত তারিখে ক্রয়কৃত বা সেটা বছরের মাঝামাঝি কিনা হয়েছে কিনা, বা আমরা যে যত % অপচয় ধরার কথা বলা হয়েছে সেটা আমরা কত দিনের ধরবো, এই সংক্রান্ত কোনো বিষয় সেখানে বলা নেই। শুধুমাত্র বলা আছে স্থায়ী সম্পত্তির উপর এত % অপচয় ধরো। সেই ক্ষেত্রে যেহেতু বিষয়টা কনফিউজিং, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কি করি যে আমরা ধরে নেই সম্পত্তিটা হয়তো বছরের শুরু থেকেই আছে, সেক্ষেত্রে আমরা পূর্ণ বছরের অপচয় ধরি। আবার যেহেতু তারিখ দেয়া নেই, সেক্ষেত্রে অনেক সময় অনেকে 6 মাসের অপচয়ও ধরে। তবে এই যে কনফিউজিং বিষয়, এক একজন এক একটা করছে, হয় পূর্ণ বছরের ধরছে, কেউ 6 মাসের ধরছে, এই বিষয়টা যেন কনফিউজিং না থাকে, তাহলে যে যে কাজটা করে সমাধান করছে সেটাকে টিকা আকারে আর্থিক অবস্থার বিবরণীর নিচে বা আর্থিক বিবরণীগুলো করার পর আলাদাভাবে ব্যাখ্যা আকারে সেটা লিখে দেখাতে হয় যে আসবাবপত্র বা স্থায়ী সম্পদ ক্রয়ের তারিখ না দেওয়া থাকায় বা স্থায়ী সম্পদ ক্রয়ের তারিখ উল্লেখ না থাকায় এখানে পূর্ণ বছর অপচয় ধরা হলো অথবা 6 মাসের অপচয় ধরা হলো, যেটা ধরে কাজ করা হোক না কেন সেটা টিকা আকারে লিখে দিতে হয় যদি কনফিউজিং কোনো বিষয় থাকে বা সঠিকভাবে কোনো তথ্য বলা না থাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে আর্থিক বিবরণীর টিকা। আর এই টিকা ও আর্থিক বিবরণীর একটা অংশ হিসেবে এখানে অন্তর্ভুক্ত হয় যেই 5টা বিষয় বা আর্থিক বিবরণীর যে 5টা ধাপের কথা এখানে বলা হলো, প্রত্যেকটা ধাপই আলোচনা করা হয়েছে। তবে তোমাদের জন্য একটা কথা এখানে বলা হচ্ছে যে তোমরা যখন বই খুলবে সেখানে দেখবে যে বিশদায় বিবরণী করার পর এখানে আমরা তো এখন বিশদায় বিবরণী নিয়ে একটু ধারণা নিব, এর প্রকারভেদ সম্পর্কে জানবো। তবে বিশদায় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী এই দুইটা করার পর বা এই দুইটার মাঝখানে তোমরা দেখবে যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এখানে তোমাদের জন্য আরেকটা ছক করা হয়, যেটা এখানে উল্লেখ নেই, আমি ব্যক্তিগতভাবে বা নিজে থেকে তোমাদের জন্য বলছি। সেটা হচ্ছে রক্ষিত আয় বিবরণী নামে একটা বিবরণী করতে হয় আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। বিশদায় বিবরণী করার পর এবং মালিকানা সত্ত্ব বিবরণী করার পূর্বে, ঠিক আছে, এই রক্ষিত আয় বিবরণীটা করা হয়। রক্ষিত আয় বিবরণী করার পর মালিকানা সত্ত্ব বিবরণী এবং এরপর আর্থিক অবস্থার বিবরণী করা যায়। অনেক সময় মালিকানা সত্ত্ব বিবরণী না করেও বিশদ আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী, এরপর সরাসরি আর্থিক অবস্থার বিবরণীও করা হয়। ম্যাক্সিমাম অঙ্কেই আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের অংশটুকু দেখানো যায়। তবে এখানে রক্ষিত আয় বিবরণীর কথা যেহেতু এই ধাপগুলোর মধ্যে বলা নেই,
আমি তোমাদের জন্য উল্লেখ করে দিলাম। যখন অঙ্কের নিয়ম আমরা শিখবো তখন দেখবো যে বিশদ আয় বিবরণীর পর আমাদের রক্ষিত আয় বিবরণীর একটা নমুনা ছক শিখতে হচ্ছে। তাই এখন থেকে তোমরা একটু নামটা জেনে রাখো। আর বইতে আর্থিক বিবরণীর বইতে যে আর্থিক বিবরণী নিয়ে তোমাদের 5টা বিবরণীর ধাপ এখানে বলা আছে, সেটা তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই 5টা ধাপ পেয়েছিলে। সে একইভাবে তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এই 5টা ধাপ পাচ্ছ, শুধু এখানে তোমাদের জন্য একটা ধাপ বাড়বে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে রক্ষিত আয় বিবরণী, যেটা আমি তোমাদের বললাম যে নামটা তোমরা একটু শিখে রেখো। আমরা যখন অঙ্কের নমুনা শিখবো বা নিয়ম শিখবো তখন আমাদের এই রক্ষিত আয় বিবরণীর নমুনা ছকটাও শিখতে হবে। এখন আমি তোমাদের জন্য আমাদের আজকের লাস্টের যে আলোচ্য বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করছি। সর্বশেষ বিষয়টা আজকের ক্লাসে সেটা হচ্ছে, এটা তো শেষ আমাদের। এখন আমরা আলোচনা করব বিশদ আয় বিবরণী, এর ধারণা নিব এবং এর প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব। আর আমার বিশ্বাস যে আমরা প্রথম যে 2টা টপিক নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটা সবাই বুঝতে পেরেছো, নিজেরাও একটু পড়ে নিবে বাসায়। আর বিশদ আয় বিবরণী আমি তো একটু আগে এই ধাপগুলো যখন পড়িয়েছি তখনই বলে দিয়েছি যে বিশদ আয় বিবরণী হচ্ছে যৌথ কোম্পানির আর্থিক বিবরণীর প্রথম ধাপ না। আমরা যেই আর্থিক বিবরণীগুলো একটু আগে দেখলাম, 5টা ধাপ দেখলাম, সেখানে আমরা পেয়েছিলাম বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে মূলত কোন বিষয়গুলো যায়, আমি একটু আগে যখন বিশদ আয় বিবরণী বোঝাচ্ছিলাম তখনই বলেছিলাম যে কোম্পানির আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য মূলত বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণীতে মূলত মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো নিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। সেখানে মোট মুনাফা জাতীয় আয় থেকে মোট মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দেওয়া হয়। আয় যদি বেশি হয় তাহলে যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে নিট লাভ বা নিট মুনাফা, আর যদি ব্যয় বড় হয় তাহলে ব্যয় এবং আয়ের পার্থক্যটাকে সেখানে নিট ক্ষতি বলা হয়। তাহলে বিশদ আয় বিবরণীর ধারণা মূলত এইটাই। বইতে এই কথাটাই তোমাদের জন্য একটু সাজিয়ে সুন্দর করে বলা আছে, একটু খেয়াল করো। আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় বা অঙ্গ হলো বিশদ আয় বিবরণী। একটি নির্দিষ্ট সময়ের শেষে, সাধারণত 1 বছরের শেষে, ওই সময়ের ব্যবসায়ের আর্থিক ফলাফল অর্থাৎ নিট লাভ বা ক্ষতি বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণীত বা প্রকাশিত হয়। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। একটি নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ সাধারণত 1 বছর শেষে উক্ত সময়ে কত লাভ বা ক্ষতি হলো তা ব্যবসায়ের মালিক বা শেয়ার হোল্ডারগণ এবং স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ জানতে চায়। যে বিবরণীর মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের বা একটি কোম্পানির নির্দিষ্ট হিসাবকালের কার্যাবলীর নিট লাভ বা ক্ষতি জানা যায় তাকে বিশদ আয় বিবরণী বলা হয়। নির্দিষ্ট হিসাবকালের মোট আয় হতে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা সংশ্লিষ্ট হিসাবকালের নিট আয় বা নিট লাভ। পক্ষান্তরে মোট ব্যয় মোট আয় হতে বেশি হলে তার পার্থক্যকে নিট ক্ষতি ধরা হয়। আয় বিবরণী সম্পর্কে আমাদের এই ধারণাটুকু যদি থাকে, বিশদ আয় বিবরণী সম্পর্কে যদি এই ধারণা থাকে যে বিশদ আয় বিবরণীতে কি বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, কোন বিষয়গুলো নিয়ে এই বিবরণী তৈরি করা হয়, সেখান থেকে কি নির্ণয় করা হয়, সেটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের বিশদ আয় বিবরণী নির্ণয় করাটাও সহজ হবে এবং সেখান থেকে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করাটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং সঠিকভাবে আমরা করতে পারবো। তাহলে বিশদ আয় বিবরণী সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা প্রকারভেদ দেখব। বিশদ আয় বিবরণী 2 ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এখন একটা যদি এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী হয়, আমি পরেরটা লিখলাম না, তোমাদের কি মনে হয় পরেরটা কি হবে? 2 ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী না, একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। ঠিক আছে, একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এই 2 ধরনের বিশদ আয় বিবরণী একটা কোম্পানি ইউজ করে থাকে। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীতে কি করা হয়, সেখানে সব আয়গুলো একত্রে যোগ করা হয় প্রথমে, তারপর মোট আয় নির্ণয় করা হয়। সেই মোট আয় থেকে মোট ব্যয়টাকে, সব ব্যয়গুলোকে একত্র করে মোট ব্যয় নির্ণয় করে মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিয়ে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয়। এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর নিয়ম বা নমুনা। আমরা ছক আকারে নেক্সট ক্লাসে শিখবো। আর মূলত
এটা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীটা বেশি ব্যবহৃত হয়। তবে পণ্য ক্রয় বিক্রয়কারী বা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানও এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করতে পারে বা ব্যবহার করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিশদায় বিবরণীটা ইউজ করা হয়। আর পরেরটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী, যেটা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আর যেখানে ধাপে ধাপে আয় ব্যয়গুলোকে সাজিয়ে লিখে বা নির্দিষ্ট শ্রেণীর আয় বা নির্দিষ্ট শ্রেণীর ব্যয়গুলোকে ধাপে ধাপে সাজিয়ে লিখে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয়। যখন আমরা নমুনা ছক দেখব তখন আমরা বুঝবো আসলে যে কেন এটাকে বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী বলা হচ্ছে, কারণ এখানে আয় ব্যয় লেখার জন্য অনেকগুলো ধাপ থাকে। আর এটা এক ধাপ বিশিষ্ট কেন বলা হচ্ছে, এখানে সব আয়গুলোকে একত্রে নিয়ে আসা হয় এবং সব ব্যয়গুলোকে একসাথে করে মোট আয় থেকে মোট ব্যয়টাকে বাদ দিয়ে নিট লাভ নির্ণয় করা হয়। তাহলে বিশদায় বিবরণীর ধারণা আমি তোমাদের আজকে দিয়ে দিলাম, বইতেও আছে। আর এর প্রকারভেদও তোমাদের দেখিয়ে দিলাম। বিশদায় বিবরণী দুই ধরনের, একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আর একটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট। নেক্সট ক্লাসে আমরা বিশদায় বিবরণীর এই এক ধাপ বিশিষ্ট এবং বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর নমুনা ছক শিখব। তোমাদের বইতে সুন্দর করে নমুনা ছক দুটো দেওয়া আছে, তোমরা একবার রিভাইজ করবে। নেক্সট ক্লাসে যখন তোমরা জয়েন করবে সেটার আগে এই এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী এবং বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী দুইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবে। আর আমি যেহেতু শুরুতে কিছু SW তোমাদের দিয়েছি, কয়েকটা টপিক, সেগুলো শুধু রিডিং পড়লেই হবে এবং সেটা মনে রাখতে হবে যেন MCQতে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারি, এবং সেটা অঙ্কের ক্ষেত্রেও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। যেহেতু আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলো তোমরা আরেকবার রিভাইজ করো, ভালোভাবে শিখো। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।